আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা। এখানে আমরা সিলেকশন অর্থাৎ নির্বাচন নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একটা অর্গানাইজেশনে কিভাবে কর্মী নির্বাচন করা হয়, কর্মী রিক্রুটমেন্ট করার পরবর্তী স্টেপ হচ্ছে কর্মী নির্বাচন। রিক্রুটিং এর মাধ্যমে তো আমরা যেটা করি হচ্ছে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে কোম্পানি বা অর্গানাইজেশনে ইনভাইট করা হয়, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে করেছি। দেন আমরা সিলেকশনের ডেফিনেশন অর্থাৎ সিলেকশন বলতে কি বোঝায় এবং হচ্ছে সিলেকশন প্রক্রিয়াটা কি। এরপরে আমরা যেটা দেখেছি হচ্ছে সিলেকশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ দেখেছি। দেন আমরা করেছি টেস্ট টেস্ট সম্পর্কে জেনেছি এবং টেস্টের সুবিধা, টেস্ট বা অভিজ্ঞা যেটাকে আমরা আসলে অভিজ্ঞার মাধ্যমেই সিলেকশন করা হয়ে থাকে। অভিজ্ঞার সুবিধা অসুবিধা এবং হচ্ছে দেন আমরা সাইকোলজিক্যাল টেস্ট সম্পর্কে ডিটেল জেনেছি। এরপরে আমরা দেখেছি হচ্ছে ইন্টারভিউ সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। দেন আমরা আজকে এই এই কোর্সের অর্থাৎ সিলেকশন টপিকটা ইনশাল্লাহ শেষ করে ফেলবো বা কমপ্লিট করতে পারবো। তো চলো আমরা শুরু করি। বাকি যেই বিষয়গুলো আছে সেগুলো আমরা করে করে ফেলি, আর যেগুলো করেছি আমরা একটু দেখে যাই। তো সিলেকশন আমরা শুরু করলাম। ফার্স্ট ছিল ডেফিনেশন ছিল, দেন হচ্ছে কর্মী নির্বাচনের প্রক্রিয়া সমূহ, দেন আমরা প্রক্রিয়া সমূহ পুরোটা করেছি। তো তো যেহেতু আমরা শেষ করব, আমি বলে দেই প্রক্রিয়া সমূহ কিন্তু খুব সিগনিফিকেন্ট একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। সো তোমরা এইটা খুব ভালো করে নোট করে রাখবে। দেন আমরা দেখেছি এমপ্লয়মেন্ট টেস্ট, টেস্টের বিভিন্ন ধরনের ভ্যালিডিটি এবং হচ্ছে যেটা হচ্ছে কার্য বিশ্লেষণ ভিত্তিক, এরপরে যথার্থতা, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি ছিল। দেন হচ্ছে কর্মী নির্বাচনের ক্ষেত্রে অভিজ্ঞার সুবিধা অসুবিধা, যেটা বললাম সুবিধা অসুবিধাগুলো দেখেছি। মনস্তাত্ত্বিক অভিজ্ঞার উদ্দেশ্য অর্থাৎ কি জন্য বেসিক্যালি মনস্তাত্ত্বিক অভিজ্ঞাটা করা হয়। এরপরে ইন্টারভিউ, আমরা ইন্টারভিউ এর সম্পর্কে জেনেছি। সাক্ষাৎকারের ডেফিনেশন, দেন টাইপস, দেন হচ্ছে নিয়ম রুলস অর্থাৎ কি কি কিভাবে নেওয়া যেতে পারে গুণাবলী, এবং হচ্ছে একটা ভালো সাক্ষাৎকার বা উত্তম সাক্ষাৎকারের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কি উপাদান থাকতে পারে। এখন হচ্ছে যে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সাক্ষাৎকার গ্রহণকারীর প্রতি পরামর্শ, অর্থাৎ কিভাবে হচ্ছে বেস্ট ওয়েতে ইন্টারভিউটা কন্ডাক্ট করা যেতে পারে। আর আমরা সবই কিন্তু পড়ছি, তোমাদেরকে বলে দেই, ইন টার্মস অফ এমপ্লয়ার অর্থাৎ জব সিকার হিসাবে না, জব প্রোভাইডার হিসাবে। ইন টার্মস অফ অর্গানাইজেশন অর্থাৎ অর্গানাইজেশনাল পার্সপেক্টিভ থেকে, অর্থাৎ এইচআর পিপল যারা হবে তারা কিভাবে প্রসেসগুলো কন্ডাক্ট করবে। তো ফার্স্ট যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে সাক্ষাৎকারের পরিকল্পনা গ্রহণ করবে। অর্থাৎ ফার্স্ট যেই কাজটা করবে সেটা হচ্ছে সাক্ষাৎকারের পরিকল্পনা, অর্থাৎ কিভাবে সাক্ষাৎকার গ্রহণ করা হবে এবং হচ্ছে কি কি ধরনের প্রশ্ন করা হবে, কয়জন বোর্ডে থাকবে, কত সময় থাকবে, এমপ্লয়ার কতজন থাকবে, এবং হচ্ছে যে ইভ্যালুয়েশন কিভাবে হবে। টোটাল প্রসেসটাকে একটা ফ্রেম করাই হচ্ছে সাক্ষাৎকারের পরিকল্পনা। এই পরিকল্পনাটা আগেই সবাই মিলে করে ফেলতে হয়। দেন হচ্ছে কি করা হয়, পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ জব সিকার যে তার ইনফরমেশন কালেক্ট করতে হয়। অলরেডি যখন রিক্রুটিং প্রক্রিয়া শুরু হয়েছে তখন কিন্তু জব সিকার হচ্ছে জেডি অর্থাৎ জব ডেসক্রিপশন অনুযায়ী কিন্তু একটা অ্যাপ্লিকেশন করেছে।
অ্যাপ্লিকেশন করার পরে দেন অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু তার জব ডেসক্রিপশন এবং হচ্ছে জব অ্যাপ্লিকেশন অনুযায়ী রিলেটেড যে ইনফরমেশন গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এমপ্লয়ারের কাছে দিয়েছে। তো সেই বিষয়টা থেকে কিন্তু অনেক ইনফরমেশন এমপ্লয়ার খুব সহজেই পেয়ে যায়। এরপরে যদি এডিশনাল অর্থাৎ অতিরিক্ত কোনো তথ্য দরকার হয় তখন যেটা করা হয়, এমপ্লয়ি যখন সাক্ষাৎকার গ্রহণ করার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য ইনভাইট করা হয় তখন ওভার মেইল অথবা ওভার ফোনে এমপ্লয়ারের কাছ থেকে অর্থাৎ জব সিকারের কাছ থেকে জেনে নেওয়া যেতে পারে। অর্গানাইজেশন গুলো তাই করে থাকে, তারা মেইল দেয় এবং হচ্ছে যেই বিষয়গুলো জানা জরুরি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্গানাইজেশন কোনো একটা ডিপার্টমেন্টে লাইক ব্যাংকিং সেক্টরে যে এমপ্লয়ি গুলো জেনারেল ব্যাংকিং এ নেওয়া হয় তখন তখন মেইনলি ইনিশিয়ালি যে ইনফরমেশন গুলো নেওয়া হয় সেগুলো তো নেওয়া হয়ে যায়। এর পরবর্তীতে যখন পোস্টিং সংক্রান্ত বা তার এরিয়া চুজের ব্যাপারটা থাকে তখন এইগুলো কিন্তু বা যদি অন্য কোনো পার্টিকুলার বিষয় থাকে তখন এমপ্লয়িকে কি করা হয়, মেইল বা প্রসপেক্টাস যেই অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদেরকে মেইল করা হয় এবং সেই আনসার গুলো চাওয়া হয়। তো এইভাবে কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে তথ্য সংগ্রহ করা যেতে পারে। তখন কিন্তু ইজি হয় যারা হচ্ছে যে রিমোট অঞ্চল অর্থাৎ রুরাল এরিয়াতে জব করতে ইন্টারেস্টেড না, তখন কিন্তু একটা ক্লাসিফিকেশন হয়ে যায় যে কারা ইন্টারেস্টেড কারা ইন্টারেস্টেড না। এখন পোস্টিং গুলো যদি রুরাল এরিয়া বেসিস হয় তখন কি এমপ্লয়ার যে তার ডিসিশন মেক করতে সুবিধা হয়। এরপরে এরপরে যেই প্রক্রিয়াটা বলেছে যে তথ্য প্রক্রিয়াকরণ, লাইক হচ্ছে যে এইটা এমপ্লয়ারের যে জব ডিমান্ড অর্থাৎ কি জন্য পার্সনটা লাগবে, কোন সেক্টরে লাগবে, এটা কি অ্যাকাউন্টস এ লাগবে না মার্কেটিং এ লাগবে না ম্যানুফ্যাকচারিং এ লাগবে না মেইনটেনেন্স ডিপার্টমেন্টে লাগবে, কোন ডিপার্টমেন্টে লাগবে, তো নাকি অপারেশনে অপারেশনস সেক্টরে লাগবে। তো এই সেই অনুযায়ী হচ্ছে যে তথ্য প্রক্রিয়া তথ্য যদি ক্লাসিফাই করা হয় তাহলে এটাও কিন্তু এক ধরনের অর্গানাইজ সিভি জেনারেলি যদি 2-3টা পোস্টের জন্য অ্যাপ্লাই করা হয় তখন অ্যাকাউন্টস এর গুলো এক পাশে, দেন হচ্ছে আদার্স ডিপার্টমেন্ট গুলো এইভাবে কি করা যেতে পারে, প্রক্রিয়া করা যেতে পারে। আবার যেটা করা যেতে পারে যে এক্সপেরিয়েন্স বেসিস বা ফ্রেশার বেসিস, তো বা দেখা গেছে যদি এমপ্লয়ার এরকম করতে চায় ডিভিশন বেসিস অর্থাৎ প্রত্যেকটা কোম্পানির কিন্তু ডিভিশন বেসিস সেলস প্ল্যান থাকে। তো তারা তারা সেই অনুযায়ী কিন্তু যদি পার্সন এইচআর সেট করতে চায় তখন কিন্তু ওইভাবে তথ্যগুলো ক্লাসিফাই করতে পারে, বরিশাল ডিভিশন, রাজশাহী ডিভিশন, সিলেট ডিভিশন, ঢাকার, এইভাবে কি করতে পারে, ভাগ করতে পারে রিজিয়ন ওয়াইজ। তথ্য প্রক্রিয়া করলে এই প্রসেসগুলো খুব ইজি হয়ে যায়। দেন সাক্ষাৎকারের প্ল্যানিং যেভাবে জরুরি, তথ্য সংগ্রহ যেভাবে জরুরি, তথ্য প্রক্রিয়াকরণ যেভাবে করতে হয়, একইভাবে ব্যক্তিগত প্রস্তুতিটাও জরুরি। ব্যক্তিগত প্রস্তুতি না থাকলে অনেক সময় সাক্ষাৎকার নেয়া, ইন্টারভিউ নেয়া টাফ হয়ে যায়। অর্থাৎ এটা এটা ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থার উপরে নির্ভরশীল। যদি সে ফিজিক্যালি ফিট না হয় তাহলে কিন্তু কোনো পার্টিকুলার ডেতে কিন্তু সে ফিট নাও থাকতে পারে। তো এই আনসার্টেন বিষয়টা বেসিক্যালি যখন ইন্টারভিউ করতে যাবে তখন কিন্তু তার শারীরিক ফিটনেসটা খুবই জরুরি। কারণ এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। কারণ হচ্ছে যে অনেক মানুষ আসবে এবং হচ্ছে তাদের মন মানসিকতা সবারই ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট মাইন্ডস রয়েছে। তো সেই বিষয়গুলো ধৈর্য ধরে শ্রবণ করে এবং তার মধ্যে থেকে বেস্ট আউটপুট বের করে নিয়ে আসা সত্যি টাফ প্রসেস। এরপরে সাইকোলজিক্যাল বিষয়গুলো, লাইক আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের মন মানসিকতার পার্সন আসলে তাদের আনসার দেওয়ার অ্যাপ্রোচ এবং হচ্ছে আনসার দেওয়ার ওয়ে ডিফারেন্ট হবে। তো ডিফারেন্ট হলে সেক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার যে তাকে কিন্তু তার আচরণ সংযত এবং হচ্ছে তার জাজমেন্ট এবং হচ্ছে তার অ্যাপ্রোচ বুদ্ধিবৃত্তিক করতে হবে।
এইটা হচ্ছে যে ব্যক্তিগত প্রস্তুতি, ব্যক্তিগতভাবে পার্সোনালি এমপ্লয়ার বা জব প্রোভাইডাররা তাদেরকে প্রিপেয়ার রাখে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে খুব ব্যস্ততা থাকে, খুব ব্যস্ততা, লাইক হচ্ছে যে যখন বোর্ড করা হয় তখন তখন বোর্ডে হচ্ছে এইচআর পার্সন থাকে, বোর্ড অফ ডিরেক্টরস থাকে, এরপরে ডিপার্টমেন্টাল থাকে, তিনটা তিনটা উইংকে ইন আ সেম ফ্রেম। তো বেসিক্যালি এটা টাফ একটা বিষয়। তো সেই দেখা যায় যে অনেক সময় ট্রাভেল থাকে, বিভিন্ন ক্ষেত্রে টায়ার্ডনেস বা, তো সেই জন্য যেটা হচ্ছে যে এই একটা মানসিক প্রস্তুতি রাখা উচিত থাকে, যে যেমন হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টরস বা অনেক সময় ডিপার্টমেন্টালরা ট্রাভেলে থাকে বা দেখা যায় যে অফিসিয়াল পারপাসে অ্যাব্রয়েড যেতে হচ্ছে। তো সেই বিষয়গুলো এসেই তাকে হচ্ছে বোর্ডে বসতে হবে, তখন কিন্তু তার ইমপ্রেশন, বেসিক্যালি তার টায়ার্ডনেস, এই বিষয়টার একটা রিফ্লেকশন কিন্তু বোর্ডে পড়েই। এরপরে হচ্ছে যে একটা টাইম দেয়া থাকে, একটা প্লেস দেয়া থাকে, লোকেশন দেয়া থাকে। তো সেই অনুযায়ী যেভাবে ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেভাবে হাজির হয়, যারা জব প্রোভাইডার রয়েছে তাদেরকেও উপস্থিত থাকতে হয়। অনেক ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে এমন হয় যে আহ, আহ, যারা প্রপার বোর্ড মেম্বাররা ইন্টারভিউ ইন্টারভিউ নিবেন, বোর্ড মেম্বাররা অনেক সময় একটা ডেট করা হয়েছে কিন্তু বোর্ড মেম্বাররা ওই ডেট তাদের মতামতের ভিত্তিতে নেওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা সেই সময়ে আসলে দিতে পারছেন না, যে কোনো অনিবার্য কারণে সেই সময় দিতে পারছেন না। তো তখন যেটা করা হয়, রিশিডিউল করা হয়, কিন্তু এটা ওভার মেইল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অনুকূল অনুকূল পরিবেশ নিশ্চিতকরণ, অর্থাৎ যদি এমপ্লয়ার যারা বেসিকলি, ওদের তো একটা কালচারাল শক থাকবে, নতুন এনভায়রনমেন্ট আর জবটা তার খুব দরকার। তো সেই অর্থে নতুন একটা পরিবেশে কিন্তু তার ভয় লাগা বা একটু এম্বারেসিং ফিল করা খুব স্বাভাবিক। তো সেই জন্য যেটা করতে হবে, এমপ্লয়ারকে একটা সাউন্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ খুব নিশ্চিন্ত ভাবে যেন এমপ্লয়ার তার ভাইবায়, অর্থাৎ তার ইন্টারভিউ এ কনসেন্ট্রেট করতে পারে, সেই রকম একটা সুন্দর পরিবেশ তাকে দিতে হবে। সে যেন কোনো কোনোভাবে নার্ভাস না হয়। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব যেমন হচ্ছে যে তার বসার জায়গা, সে লাইক হচ্ছে যে এমপ্লয়ারের তো একটা সিরিয়াল মেনটেন করতে হয়, ঘন্টার পর ঘন্টা যদি সে দাঁড়িয়ে থাকে তো তার টায়ার্ডনেস কাজ করবে। এরপরে টাইমিং এর ব্যাপার, লাইক হচ্ছে ইন্টারভিউ কল করা হলো 10টায়, এখন 10টায় কল করা ইন্টারভিউ, যদি ইন্টারভিউ দিতে দিতে 4টা বাজে, তো তখন 10টা থেকে 4টা একটা পার্সনের কিন্তু বেসিকলি এই লম্বা সময় যদি বসার জায়গা না থাকে বা লম্বা সময় থেকে এরপরে ইন্টারভিউ দেয়া, এটা কিন্তু খুব টাফ। এরপরে দেখা যায় যে দুপুরে লাঞ্চ করা, বেসিক্যালি কস্টিউম পরে গিয়ে দুপুরে লাঞ্চ করা, এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি খুব টাফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এই জন্য পিএসসির পিএসসির একটা সিস্টেম যেটা হচ্ছে যে পিএসসি চায়ের ব্যবস্থা রেখেছে, অর্থাৎ পিএসসি তে যারা পাবলিক সার্ভিস কমিশন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে একটা এনভায়রনমেন্ট, অর্থাৎ ক্যান্ডিডেট যারা রয়েছে তারা যেন ওয়ার্ম হয়, ওয়ার্ম ওয়েলকাম, বা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য যেটা করা হয়েছে, চা চা পানের ব্যবস্থা রেখেছে। বেসিক্যালি ওই সময়টা চা খাওয়া তো খুব কঠিন একটা বিষয়, বা চা পান করা তো খুব কঠিন একটা বিষয়। তারপরও যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ভীতি কাটানোর জন্য এটা খুবই চমৎকার একটা বিষয়।
এরপরে পদ কার্য সম্পর্কিত প্রশ্ন। অনেক ক্ষেত্রে যখন আমরা তোমাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছি আগাম সিদ্ধান্ত, দেখো তোমাদেরকে প্রিভিয়াসলি দেখিয়েছি আগাম সিদ্ধান্ত, লাইক ম্যানেজমেন্টের আগাম সিদ্ধান্ত থাকে কোন এমপ্লয়িটাকে নিবে বা ম্যানেজমেন্টের ফোর্স থাকে। তো সেই সেই ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি আগেই সিলেক্টেড পারসন থাকে, তো তখন কিন্তু দেখা যায় বোর্ডটা শুধু শুধু ইন্টারভিউটা উইন্ডো ড্রেসিং, মানে এটা আর কি দেখানো আর কি যে ওই ইন্টারভিউ নিচ্ছে বা সিলেকশন, লোক তো আগে থেকেই সিলেক্ট করা। তো আগাম যদি বায়াসড না হয়, বায়াসড সেই ক্ষেত্রে কোশ্চেন কিন্তু কোনো পার্টিকুলার টাইপস থাকে না, এলোমেলো কোশ্চেন হবে বা এমপ্লয়ারও জানে যে আসলে কি এটা ফ্রুটফুল কিছু না, তাদেরও ওইভাবে কনসেন্ট্রেশন থাকে না। কিন্তু যদি প্রপার হয় তখন কিন্তু বেসিক্যালি সিলেকশন এবং হচ্ছে এইচআর এর যে পারপাস থাকে সেটা কি রাইট পিপলকে সেট করা। তো সেই জন্য পদ এবং কার্য সম্পর্কিত প্রশ্ন করতে হবে এবং এই সম্পর্কিত প্রশ্ন আগে থেকে প্রণয়ন করা যেতে পারে, যে যেই পদে যেই জবে, এটা যদি অ্যাকাউন্টস হয় অ্যাকাউন্টস রিলেটেড, এটা যদি ইঞ্জিনিয়ারিং হয় ইঞ্জিনিয়ারিং করে হয় তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড। তো এই সম্পর্কিত যাবতীয় প্রশ্ন ক্যান্ডিডেট যে রয়েছে তাকে করতে হবে। অর্থাৎ তাকে তার মার্কেটিং ব্যাকগ্রাউন্ড হলে মার্কেটিং, ব্র্যান্ডিং হলে ব্র্যান্ডিং, এই সম্পর্কিত বিষয় ডিটেল জেনে নিতে হবে। দেন যে বিষয়টা হচ্ছে যে ইন্টারভিউয়ারের পার্সোনাল রিফ্লেকশন থাকবে, তার পার্সোনাল ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত ভালো লাগা, এই জাতীয় এই জাতীয় বিষয়গুলো বিষয়গুলো অবশ্যই থাকবে। আবার সেই ভিত্তিকও কোশ্চেন করা হয়। এটা এটা যদি পজিটিভ হয় দেন ভালো, লাইক হচ্ছে যে কোন ইন্টারভিউয়ার খুব ভালো তার ভৌগোলিক জ্ঞান রয়েছে, আর বেসিক্যালি যদি মার্কেটিং সেক্টর হয় তাহলে সেক্ষেত্রে ভৌগোলিক বিষয়গুলো জেনে রাখা খুবই সিগনিফিকেন্ট। কিন্তু যদি নেগেটিভ নেগেটিভ কোনো বিষয় হয় তো সেই ক্ষেত্রে এটা ভ্যারিয়েন্স বা এটা বিচ্যুতি হিসাবে কাজ করে, তো প্রপার সিলেকশনের ক্ষেত্রে। তো এরপরে যে বিষয়টা হচ্ছে দেন কোশ্চেনিয়ার প্রিপেয়ার করা, অর্থাৎ কি প্রশ্নের আলোকে অর্থাৎ তোমাদেরকে আগে যেটা বলেছিলাম প্ল্যানিং করা, তো সেই প্ল্যানিং এর আলোকে প্রশ্ন, অর্থাৎ সাবজেক্টিভ কোশ্চেন হতে পারে বা অনেক সময় দেখা যায় যে রিটেন বিষয়গুলোই তাকে জিজ্ঞেস করা হয়, বা তার তার পড়ে আসা, তার ইউনিভার্সিটি, তার গ্র্যাজুয়েশন, স্পেশালি ফ্রেশার যখন হয় তখন তার ইউনিভার্সিটিতে পড়ে আসা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তো এই সম্পর্কিত বেসিক্যালি প্রশ্নমালা প্রণয়ন করে রাখা হয় যে কি কি প্রশ্ন করা হবে এবং হচ্ছে কে কে করবে, এই সেইভাবে বোর্ডটা প্রিপেয়ার করা হয়। আবেদনকারীর প্রতি সাড়াদান করা বলতে হচ্ছে যে তাকে গুরুত্ব দেয়া। এখন তাকে যদি গুরুত্ব না দেয়া হয় বা তাকে যদি প্রিফার বা ইমফাসিস না করা হয় তখন কিন্তু সে হচ্ছে যে সে সে অ্যাফ্রেইড হবে, সে হচ্ছে যে প্রপারলি ইন্টারভিউ ফেস করা, সে বা তার আউটপুটটা ভালোভাবে বের হয়ে আসবে না, বা তার আউটপুটের 100% আমরা পাবো না। তো আমরা যদি 100% তার থেকে বেসিকলি নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে পজিটিভ অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ তার কনজারভেশন খুব সহজ বিষয়, যেমন বোর্ডে যেটা হয় যে খুব সহজ বিষয় যেটা হয় যে খুব সহজ বিষয় কিন্তু কঠিন মনে হয়। অর্থাৎ জব সিকার যে তার, সে কিন্তু একটা প্রেশার, অর্থাৎ প্রেশার ফিল করে। তো সেক্ষেত্রে যদি আবেদনকারী টাফ হয় বা তার তার অ্যাপ্রোচ খুব টাফ হয়, রেসপন্সিভ না হয়, তখন কিন্তু জব সিকার আরো বেশি অর্থাৎ হচ্ছে নার্ভাস হয়ে যাবে। তো নার্ভাস হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তার প্রপার জানাটাও ভুলে যেতে পারে, সহজ বিষয়েও সে আনসার নাও করতে পারে। তো যে এই জন্য এমপ্লয়ার যদি পজিটিভলি রেসপন্স করে তখন কিন্তু তার বেসিক বিষয়গুলো বের হয়ে আসবে এবং হচ্ছে তার জানাগুলো সে প্রেজেন্ট করতে পারবে। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে তথ্যাদির বিচার বিশ্লেষণ, অর্থাৎ যেই বিষয়গুলো ইয়ে, জানা হয়েছে সেগুলোর হচ্ছে বিচার বিশ্লেষণ করতে হবে, সেগুলোর
বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে বেসিক্যালি যে জব ডিসক্রিপশন বা যেই পারপাজে নেওয়া হচ্ছে সেটা ঠিক আছে কিনা, সেটা টেন্ডেন্সি কোথায় যাচ্ছে, সেটা কি পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে। এরপরে যেটা হচ্ছে ইতিবাচক মনোভাব পোষণ করা, অর্থাৎ ফার্স্ট এটা কিছুটা পার্সোনাল পার্সোনাল বিষয়, পার্সোনাল মেন্টালিটির উপরে ডিপেন্ড করে। লাইক তোমাদেরকে এটা ব্যক্তিগত প্রতিফলন যেটাকে আমরা বলি, ব্যক্তিগত প্রতিফলনের বিষয়টা। তো এই ক্ষেত্রে ইতিবাচক মনোভাব অর্থাৎ প্রিভিয়াস কিছু ইনফরমেশন কিন্তু এমপ্লয়ারের কাছে এমনিতেই থাকে বা জব প্রোভাইডারের কাছে এমনিতেই থাকে, বোর্ডের কাছে এমনিতেই থাকে। তো বোর্ড যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কান্ট্রি বা দেখা যায় যে আমরা যদি গ্লোবাল পার্সপেক্টিভে চিন্তা করি, সেটা হচ্ছে যে আফ্রিকান যারা দেখা যায় হোয়াইট পিপল রেসিজমের কারণে ব্ল্যাকদের অপছন্দ করে বা ল্যাঙ্গুয়েজের কাছে কারণে অপছন্দ করে, বা এমন হতে পারে যে কোনো কান্ট্রির প্রতি দেখা গেছে যে অপছন্দ থাকতে পারে। তো এইগুলো এইগুলো আসলে গ্লোবাল পার্সপেক্টিভে এইগুলোকে অ্যাভয়েড করতে হবে, বা কোনো রিজিয়নের প্রতি অপছন্দ থাকতে পারে। এইগুলো না করে যেটা হচ্ছে যে পজিটিভ, আমার পারফেক্ট এইচআর লাগবে, বেস্ট পিপল লাগবে, তো সেইটা আমরা কিভাবে কালেক্ট করতে পারি, সেইভাবে ইতিবাচক প্রত্যেকেই ভালো হতে পারে এরকম মন মানসিকতা নিয়ে কি করতে হবে, এমপ্লয়ারকে ফেস করতে হবে। দেন সাক্ষাৎকার হয়ে গেলে সাক্ষাৎকারের সমাপ্তি করা, দেন এর মধ্যে যেটা হচ্ছে যে ফলাফল ঘোষণা সম্ভাব্য সময় ইঙ্গিত দেয়া। আর সাক্ষাৎকার সমাপ্তির সময় এটা স্ট্র্যাটেজিক বিষয়। আমি তোমাদেরকে যেটা হচ্ছে যে রিয়েলি বোর্ডে যেটা হয় অনেক সময় এমপ্লয়ার কি বা এই জব সিকারকে বলেই দেয়া হয় যে আপনি টিকছেন বা এরকম একটা অ্যাপ্রোচ করা। অনেক সময় দেখা যায় যে এরকম করা হয়, বা অনেক সময় এমন বিহেভ করা হয় যে অর্থাৎ এমপ্লয়ি বা অ্যাপ্লিকেন্ট নিশ্চিত থাকে, অর্থাৎ বোর্ডে এত বাজে বিহেভ করা হয়, অ্যাপ্লিকেন্ট নিশ্চিত থাকে তার জবটা হবে না, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় তার জবটা হয়েছে। আবার অনেক অনেক সময় দেখা যায় যে খুব পজিটিভ থাকে, বোর্ড খুব পজিটিভ কিন্তু জবটা হয়নি। আবার অনেক সময় বোর্ড কনফার্ম করে খুব ভালো ক্যান্ডিডেট হলে তাকে ওইখানেই কনফার্ম করে দেওয়া হয় যে আপনি প্রিপারেশন নেন, মানসিক প্রিপারেশন নেন, আমরা আপনাকে নিচ্ছি এরকম, বা পজিটিভ বিষয় বলে দেয়া হয় অনেক সময়। ফলাফল ফলাফল ঘোষণার সম্ভাব্য সময়গত ইঙ্গিত, যে কবে এক্সপেক্টেড রেজাল্ট, কারণ এইটা নিয়ে বেসিক্যালি অ্যাপ্লিকেন্ট খুব নার্ভাস থাকে, কারণ তার অতি প্রয়োজনীয় একটা বিষয়। কোম্পানির দিক থেকে বেস্ট এইচআর, কিন্তু তার দিক থেকে তার তার হচ্ছে এমপ্লয়মেন্ট। মূল্যায়ন ও ফলাফল ঘোষণার প্রস্তুতি নেওয়া, দেন হচ্ছে এইটা হচ্ছে যারা ইন্টারভিউয়ার তাদের জন্য সাজেশন। এই সাজেশন গুলো দেয়া যেতে পারে, আরো অনেক সাজেশন রয়েছে, বাট এইগুলো আমরা বিশেষভাবে বলতে পারি। দেন আমরা যেই পরবর্তী টপিকটা দেখব সেটা হচ্ছে মানব সম্পদ নির্বাচনের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। বেসিক্যালি কি পারপাজে আমরা এই কাজগুলো করে থাকি, যে কাজগুলো এতক্ষণ যাবত আমরা বললাম সেগুলোর পারপাসটা আমরা দেখব। সেগুলোর পারপাস প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, পদ ও কার্যভিত্তিক কর্মী নির্বাচন করা। অর্থাৎ প্রত্যেকটা পদ এবং কাজ, লাইক হচ্ছে যে পদ যেমন শুরু হতে পারে এক্সিকিউটিভ থেকে, শুরু হতে পারে, এরপরে হচ্ছে এক্সিকিউটিভ থেকে দেন হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ হতে পারে, দেন যেটা হতে পারে সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, এইভাবে পদ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, দেন হচ্ছে এজিএম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, এইভাবে হায়ারার্কি কি করতে হবে, পদ ওয়াইজ একটা বিষয় হচ্ছে যে কাকে নিয়োগ দেওয়া হবে। দেন হচ্ছে জব জব ভিত্তিক যদি বলি, যে মার্কেটিং ডিপার্টমেন্টের বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেইগুলো। দেন হচ্ছে পদ কার্যভিত্তিক আলাদা আলাদা করে কি করতে হবে, সিলেকশন করতে হবে।
এরপরে সিলেকশন প্রক্রিয়ার যেটা হচ্ছে যে ব্যয় হ্রাস করা, অর্থাৎ সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে যেটা করা হয় যে সে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে নিব বা এসএম ডিপার্টমেন্টে নিব বা অন্য যেই ডিপার্টমেন্টে এইচআর এইচআর কালেক্ট করা হবে বা এইচআর নেওয়া হবে, সেক্ষেত্রে তারা তারা হচ্ছে একটা হচ্ছে যে মূল ক্যান্ডিডেট তো সিলেক্ট করে, দেন হচ্ছে ক্যান্ডিডেটদের ক্যান্ডিডেটদের একটা একটা ব্যাংক করা হয় প্রসপেক্ট, অর্থাৎ ফিউচারে যাদেরকে প্রয়োজন হবে সেইভাবে কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করা হয়, হায়ারার্কি মেনটেন করে রেখে দেওয়া হয়, অর্থাৎ পরবর্তীতেও এখান থেকে পার্সন নেওয়া যেতে পারে। দেন হচ্ছে নিরবিচ্ছিন্ন ধারাবাহিক কার্য সম্পাদন, অর্থাৎ প্রতিষ্ঠানের কাজ লাইক মার্কেটিং বা ম্যানেজমেন্ট বা ম্যানুফ্যাকচারিং করা, এটা নিরবিচ্ছিন্নভাবে কি করতে হবে, চলতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু লোক লোক যেন অবশ্যই অ্যাভেলেবেল থাকে, এমন এটা কিন্তু কাজ কিন্তু একদিন বা 1 ঘন্টার জন্য বন্ধ হতে পারবে না, এটা কিন্তু এইচআর এর একেবারে বেসিক রেসপন্সিবিলিটি। কাজ যদি অর্গানাইজেশনে ওয়ার্ক ওয়ার্ক হ্যাম্পার হয়, এইচআর কে কিন্তু কঠোর জবাবদিহিতার মধ্যে পড়তে হবে। ধারাবাহিক কার্য সম্পাদন, এরপরে লেবার টার্নওভার যেটা রয়েছে, শ্রম ঘূর্ণায়ন, এটা এটা রিডিউস করা, ঘন ঘন ওয়ার্কশিফট করা, এই জাতীয় বিষয়গুলো কি করতে হবে, কমিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ টার্নওভার তখনই হয় যখন এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন বেশি থাকে, দেন এইচআর এটা ঠিক করবে যে এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশনকে কিভাবে রিডিউস করা যেতে পারে। অর্থাৎ এমপ্লয়ি ডিস্যাটিসফ্যাকশন হলে কিন্তু অর্গানাইজেশন আলটিমেটলি ভালো করতে পারবে না। এরপরের পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে যোগ্য, যেই পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে যোগ্য মানব সম্পদ নির্বাচন, যেটা হচ্ছে পারপাস, যেটা আমরাকে পারপাস বলি, যে রাইট এইচআর, রাইট এইচআর কে রাইট প্লেসমেন্ট করা। দেন যে বিষয়টা হচ্ছে সেটা বা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবেলা করা, লাইক প্রতিটা বিষয়, অর্থাৎ সিলেকশন প্রক্রিয়া বেসিকলি ম্যাটেরিয়াল সিলেক্ট করার থেকে কিন্তু এইচআর সিলেক্ট করা টাফ, কারণ এইচআর এর বিষয়টা হচ্ছে যে খুবই ম্যাটেরিয়াল যেভাবে ক্যারেক্টারিস্টিক্স সেম থাকবে, এইচআর কিন্তু পার্সন টু পার্সন ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে এবং হচ্ছে টাইপস ভ্যারি করে, সেই জন্য এইচআর এর বিষয়টা কিন্তু মোর চ্যালেঞ্জিং। তো এই চ্যালেঞ্জটা ফেস করে কিন্তু বেস্ট এইচআরটাকে পিক করে নিয়ে আসতে হবে। প্রার্থী প্রার্থী বাছাইয়ের সুযোগ, অর্থাৎ প্রার্থী বাছাইয়ের জন্য সুযোগ পাওয়া যাবে। এরপরে হচ্ছে যে ধারণা প্রদান, অর্থাৎ এইচআর কিরকম এইচআর সিলেক্ট করা হবে বা বেসিকলি কিরকম পার্সন আসতেছে অর্গানাইজেশনে, বা অর্গানাইজেশন তাদেরকে অর্গানাইজেশন সম্পর্কে একটা ধারণা দেয়া যেতে পারে। তো টোটাল হচ্ছে যে বেসিকলি যে হচ্ছে অ্যাপ্লিকেন্ট সেও অর্গানাইজেশন সম্পর্কে জানবে, যে এমপ্লয়ার সেও হচ্ছে প্রার্থী সম্পর্কে ধারণা পাবে। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে সর্বাধিক যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ নির্বাচন, অর্থাৎ এখানে কিন্তু বেসিক্যালি টাইপস থাকে যে 50 জন বা 100 জন বা এরকম 500 জনকে ভাইবা নেওয়া হবে, এখানে এখানে কিন্তু বেসিক্যালি যে রিটেন টেস্ট এবং হচ্ছে সব ধরনের টেস্টকে অ্যাকুমুলেশন করা হয়, সব ধরনের টেস্টকে অ্যাকুমুলেশন, সর্বাধিক যোগ্যতা সম্পন্ন লোক নির্বাচনের ক্ষেত্রে সব টেস্টগুলোকে এক করে কিন্তু একটা মার্কিং করা হয়, অর্থাৎ কম্প্রিহেন্সিভ যে ব্যাপারটা থাকে, তার রিটেন টেস্ট কেমন ছিল, সাইকোলজিক্যাল টেস্ট কেমন ছিল, সিচুয়েশনাল টেস্ট কেমন ছিল, আইকিউ টেস্ট কেমন ছিল, সব অ্যাপটিটিউড টেস্ট কেমন ছিল, এই টেস্টগুলোকে অ্যাকুমুলেট করে একটা নাম্বারিং করে দেন হচ্ছে কি করা হয়, মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট সিলেক্ট করা হয়। অর্থাৎ এখানে কিন্তু ভারসাম্য থাকে, সর্বোচ্চ মার্কস যিনি পেয়েছেন তিনি হচ্ছে মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আর এই ক্ষেত্রে কিন্তু ভ্যারি করে, মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানেই কিন্তু মোস্ট মোস্ট বেস্ট রেজাল্ট বা ব্রিলিয়ান্ট রেজাল্ট অ্যাপ্লিকেন্ট না, ব্রিলিয়ান্ট রেজাল্ট অ্যাপ্লিকেন্ট আর মোস্ট কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট কিন্তু সেম না। একাডেমিক পারপাসে কিন্তু রেজাল্টটা যেভাবে প্রায়োরিটি পায়, সেক্ষেত্রে কিন্তু এজ বা এজ এজ এবং হচ্ছে অন্যান্য বিষয়গুলো মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটের ক্ষেত্রে
লাইক যদি মার্কেটিং ডিপার্টমেন্টের হয় তাকে তার অবশ্যই ট্রাভেল মন মানসিকতা থাকবে, এই ক্ষেত্রে রেজাল্টটা খুব বেশি গ্রহণযোগ্য না, বা অর্গানাইজেশনের ক্ষেত্রে রেজাল্টটা খুব বেশি সিগনিফিকেন্ট না, কারণ এখানে খুব বেশি রেজাল্ট ওরিয়েন্টেড কোনো কাজ নেই, যেহেতু তার পড়াশোনাটাই যোগ্যতা। তো এইভাবে আসলে সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করে আমরা কিভাবে সর্বাধিক যোগ্যতা সম্পন্ন লোক পাবো, সিঙ্গেল ক্রাইটেরিয়ার মাধ্যমে সর্বাধিক যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া সম্ভব না। এরপরের যে বিষয়টা হচ্ছে দেন সফলভাবে সমস্ত কার্য, অর্থাৎ যতগুলো প্রক্রিয়া রয়েছে সেগুলো সাকসেসফুলি সম্পাদন হয়েছে কিনা এইটা নিশ্চিত করতে হবে। যদি সফলভাবে সম্পাদন হয়ে থাকে দেন দেন এক্সিলেন্ট, দেন হচ্ছে যে ওইখান থেকে পিক করে রাইট পারসনকে কি করতে হবে, বোর্ডিং করতে হবে। তো এইচআর এর কাজ হচ্ছে হায়ারিং করা এবং হচ্ছে বোর্ডিং করা, দেন সিলেকশনের মাধ্যমে যেটা করা হয় তার তার চেয়ার তার চেয়ার অর্থাৎ তার যে জব রেসপন্সিবিলিটি যে জিডি পর্যন্ত বোর্ডিং করে দেয়া হয়। তো এই ছিল সিলেকশন সম্পর্কিত আলোচনা। তো দ্যাটস অল ফর দ্য টাইমিং। আর ভালো থাকো, তোমরা চ্যাপ্টারটা করে ফেলো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।